দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে আজ থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। বুধবার নতুন চাঁদ দেখা যাওয়ায় ভিত্তিতে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরুর ঘোষণা দেয়। ওমান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তুরস্ক, ব্রুনেই, ফিলিপাইন সহ এশিয়ার দেশগুলো গত রাতে তারাবির নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ সেখানকার ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছেন প্রথম রোজা। মুসলমানদের কাছে সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের এই মাসকে ঘিরে তৈরি হয়েছে ধর্মীয় আবহ। এর আগে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও আফ্রিকার কয়েকটি দেশে রোজা শুরু হয় বুধবার। এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে আফ্রিকার দেশ সোমালিয়া, সুদান ও জিবুতিতেও রমজান শুরু হচ্ছে বুধবার থেকে পবিত্র রমজান পালন শুরু করেছেন আফগানিস্তানের মানুষজন। তবে এই রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে দেশটির মানুষজন। চাল, তেল ও আটা সহ মৌলিক জিনিসপত্রের দাম ব্যাপকভাবে বেড়েছে দেশটিতে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা, দারিদ্র্য এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে অনেক পরিবারের ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। আরও জানাচ্ছেন নাদিয়া রিথি। সারা বিশ্বের মুসলমানদের মধ্যে এখন রমজানের আমেজ। ইবাদত ও সংযমের এই মাস দেশটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ব্যাপক হারে। ফলে দারিদ্র্য এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত সাধারণ মানুষ রমজানকে ঘিরে পড়েছেন চরম অনিশ্চয়তায়। রমজান মাস হলো বরকতময় মাস, আল্লাহর ক্ষমা এবং প্রচুর বরকতের মাস। এই মাসে আল্লাহ প্রত্যেকটি ভালো কাজের জন্য ভালো প্রতিদান দেন, কিন্তু যে হারে দাম বাড়ছে তাতে বরকত আর থাকছে না। দাম দ্বিগুণ হয়ে গেছে। এই রমজানে আমার 10 লিটার রান্নার তেল কেনার সামর্থ্য নেই। আমি এখন পর্যন্ত মাত্র 50 আফগান উপার্জন করেছি। কিভাবে বাজার করব বুঝতে পারছি না। অন্যান্য মুসলিম দেশের তুলনায় আফগানিস্তানে রমজান এলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যায়। 3 মাস আগে 21 কেজির এক বস্তা চালের দাম ছিল 2,900 থেকে 3,000 আফগানি, যা প্রায় 46 মার্কিন ডলার। সেই চালের বস্তার দামই এখন বেড়ে দাঁড়িয়েছে 4,000 থেকে 4,500 আফগানি। গত বছরের তুলনায় দাম অনেক বেড়েছে। আমাদের চাল কেনার সামর্থ্য নেই। গত বছর থেকে আমরা খুব বেশি দাম দিয়ে কিনছি। আমরা গরিব, আমাদের সাধ্যের মধ্যে কিছুই নেই। এছাড়া রান্নার তেল সহ অন্যান্য খাদ্যপণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে অধিকাংশ মানুষ বেকারত্ব ও দারিদ্র্যের কারণে চরম অর্থনৈতিক সংকটে ভুগছেন। এদিকে অনেক আফগান নাগরিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাই এই পরিস্থিতির প্রধান কারণ। তবে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2026 সালে প্রায় 1,74,00,000 মানুষ, যা দেশের মোট জনসংখ্যার 1/3-এরও বেশি, তীব্র খাদ্য সংকটে পড়তে পারেন। নাহিদা রিন্থি, 71। যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক চুক্তির আলোচনার মধ্যেই পশ্চিম এশিয়ায় ইরান উপকূলের কাছে যুদ্ধ বিমান মোতায়েন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে গত 24 ঘন্টায় 50টিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বেশ কিছুদিন থেকেই পশ্চিম এশিয়ায় ইরানের কাছাকাছি এলাকায় সমুদ্রে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। গত বছর ডিসেম্বরের ওই অঞ্চলের দিকে যাত্রা শুরু করেছিল মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই বিমানবাহী রণতরীর সঙ্গী 3টি আর্লেবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এবছর জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ইরান উপকূলের কাছে সেগুলো ঘাঁটি গেড়েছে। এরপর দক্ষিণ আমেরিকা উপকূলে মোতায়েন আরেক মার্কিন যুদ্ধবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ডও পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এই সামরিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তৃতীয় দফা আলোচনার আগে দুই পক্ষের বৈঠকের কিছু অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে। তবে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে এখনো সংশয় কাটেনি। ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারত্ব সম্প্রসারণ এবং ভূমি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘভুক্ত 85টি ও বেশি সদস্য রাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এই রাষ্ট্রসমূহ এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষে একটি যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে ইসরায়েলের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়। এই নিন্দা প্রস্তাবে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং
ওআইসির মতো সংস্থাও এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। সম্প্রতি ইসরায়েল 1967 সালের পর প্রথমবারের মতো পশ্চিম তীরে এরিয়া সি অঞ্চলে ভূমি নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই অঞ্চলটি পশ্চিম তীরের মোট ভূখণ্ডের প্রায় 60% জুড়ে বিস্তৃত। ফিলিস্তিনি রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ ওই অঞ্চলের জনতাত্ত্বিক কাঠামো ও মর্যাদা পরিবর্তনের অপচেষ্টা, যা শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা। ইসরায়েলকে সেবা করার পদক্ষেপ আখ্যায়িত করে লেবানন সরকারের দেশব্যাপী নিরস্ত্রীকরণ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। 2025 আগস্টে লেবাননের মন্ত্রিসভায় দেশটির সব সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রসহ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সেনাবাহিনীকে এক পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন শুরু করার দায়িত্ব দেয়। মূলত 2024 সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়া হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর সেনাবাহিনীর তৈরি করা নিরস্ত্রীকরণ পরিকল্পনার রূপরেখা সেপ্টেম্বরে অনুমোদন করে লেবানন মন্ত্রিসভা। কিন্তু ওই রূপরেখায় সেনাবাহিনীর কোনো পরিষ্কার সময়সীমা উল্লেখ করেনি এবং সামরিক বাহিনী সীমিত সামর্থ্য আর চলমান ইসরায়েলি হামলার মধ্যে অগ্রগতি অব্যাহত হতে পারে সতর্ক করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা বোর্ড অফ পিসের পূর্ণ সদস্য পদের জন্য যুক্তরাষ্ট্র আমন্ত্রণ জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে মেক্সিকো। এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই শান্তি বোর্ডে ফিলিস্তিনের কোনো প্রতিনিধিত্ব না থাকার কারণে তারাই সিদ্ধান্ত নিয়েছেন। শেনবাউম জানায়, জাতিসংঘের মেক্সিকোর দূত এই পরিষদের পরিদর্শক হিসেবে দেশটির প্রতিনিধিত্ব করবে। গেল জানুয়ারির মাঝামাঝি বোর্ড অফ পিস গঠন করেন ট্রাম্প। সেই সাথে একাধিক দেশকে সদস্য পদের জন্য আমন্ত্রণ করেন তিনি। সদস্যদের জন্য $100 কোটি নির্ধারণ করে দেয়া হয়, যা গাজা পুনর্গঠনের ব্যয় করা হবে। গেল 19 জানুয়ারি ওয়াশিংটনে এই বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল আব্বাসিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে সোমবার মসজিদ প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, কোনো কারণ না জানিয়ে আল আকসা মসজিদের প্রাঙ্গণ থেকে ইমাম শেখ আল আব্বাসিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম, খতিব ও মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। তবে সেখানে ইসরায়েলি পুলিশের করা নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বেড়েছে। ইমাম আল আব্বাসিকে গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে হামাস জানায়, গ্রেফতারকৃত ইমামের মসজিদে প্রবেশ নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিল ইসরায়েল। তাকে গ্রেফতারের এই ঘটনা আল আকসায় প্রকাশ্য হস্তক্ষেপ এবং ইমামদের ওপর অগ্রহণযোগ্য হামলার শামিল। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের প্রকৃত সংখ্যা আগের সরকারি হিসাব ছাড়িয়ে গেছে। দ্য ল্যান্সেট গ্লোবাল হেলথের তথ্য অনুযায়ী 2025 সালের শুরুর দিকে মৃত্যুর এই সংখ্যা 75,000-এর বেশি হয়েছে। একটি জনসংখ্যা ভিত্তিক সমীক্ষায় দেখা গেছে, 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 5 জানুয়ারি পর্যন্ত প্রায় 75,200 জন সহিংসতায় নিহত হন। এটি যুদ্ধের আগে গাজার প্রায় 25 লাখ মানুষের মোট জনসংখ্যার 3.4% সমান। এদিকে আহতের সংখ্যাও উদ্বেগজনক। গাজায় আল শিফা হাসপাতালের গবেষকদের বিশ্লেষণে বলা হয়েছে, 2025 সালের এপ্রিল পর্যন্ত আহতের সংখ্যা 1,16,000-এর বেশি। এর মধ্যে 29,000 থেকে 46,000 মানুষের জটিল পুনর্গঠনমূলক অস্ত্রোপচার প্রয়োজন। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি সীসা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত 38 জন শ্রমিক নিহত ও 27 জন আহত হয়েছেন। বুধবার সকালে দেশটির প্লাটো রাজ্যের বাসার জেলার কাম্পানিনে জোরা খনিতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় শ্রমিকরা জানান, নিহতদের সবাই খনির ভেতরে মাটির নিচে থাকা গর্তে কাজ করছিল, কিন্তু হঠাৎ সকাল 7:30টার দিকে বিস্ফোরণ ঘটলে হতাহতদের এই ঘটনা ঘটে। এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে খনি শ্রমিকদের মৃত্যুর কারণ হিসেবে কার্বন মনোক্সাইড বিষক্রিয়া উল্লেখ করা হয়েছে। নাইজেরিয়ায় এর আগেও এই ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে ভারী বৃষ্টিপাতের সময় উত্তর পশ্চিমের জামফারা রাজ্যে একটি অবৈধ খনিতে পাথর ধসে কমপক্ষে 18 জন নিহত হন। চীনের মধ্যাঞ্চলের এক শহরে আতশবাজির একটি দোকানে বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়েছেন। চন্দ্র নববর্ষের ছুটির দ্বিতীয় দিনে বুধবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, বুধবার দুপুর 2টার দিকে জেংজি শহরে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় 50 বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত এবং 12 জনের প্রাণহানি ঘটে। তবে বিস্ফোরণ ও প্রাণহানির এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে গত রোববার
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশের একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে 8 জন নিহত এবং 2 জন আহত হন। ওই ঘটনার পর চীনে জরুরি ব্যবস্থাপনায় মন্ত্রণালয় সারা দেশে আতশবাজি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে তদারকি জোরদার ও নিরাপত্তা ঝুঁকি এবং বিপদ শনাক্তে কর্মকর্তাদের পরিদর্শনে যাওয়ার নির্দেশ দেন। টানা 5 দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল ও নাগাল্যান্ড। ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে ভারতীয় সেনা ও বিমান বাহিনী। দুর্গম পার্বত্য এলাকায় হেলিকপ্টার থেকে পানি ঢালার পাশাপাশি স্থলভাগেও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চলছে। অরুণাচলের আনজাও জেলার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 থেকে 3500 ফুট উচ্চতায় অবস্থিত ওয়ালং এলাকা। এই এলাকায় শুক্রবার আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মঙ্গলবার সেনাবাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায় পাহাড় জুড়ে ছড়িয়ে পড়া আগুনে হেলিকপ্টার থেকে পানি দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় IAF জানিয়েছে তাদের হেলিকপ্টার দুটি ফ্রন্টে একযোগে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। অরুণাচলের ওয়ালং এলাকায় মোট 1,39,800 লিটার পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার লেক তাহো অঞ্চলে ভয়াবহ তুষার ধসে অন্তত 10 জন স্কি খেলোয়াড় নিখোঁজ হয়েছে। এছাড়াও একই দলের আরো 6 জন তুষারের মধ্যে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এই খবর নিশ্চিত করেছে। নেভাডা কাউন্টি শেরিফদের কার্যালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় সকালে ট্র্যাকি কাছে ক্যাসেল পিক এলাকায় তুষার ধসের ঘটনা ঘটে। স্কি ট্যুরের অংশ নেওয়া 16 জনের দলে ছিল 4 জন গাইড ও 12 জন খেলোয়াড়। শেরিফ দপ্তর আরও জানিয়েছে আটকে পড়া 6 জনকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। নিখোঁজ 10 জনের খোঁজে জোর তল্লাশি চলছে। উদ্ধার অভিযানে উচ্চ প্রশিক্ষিত স্কি উদ্ধার দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তুষারের ওপর চলাচলকারী বিশেষ ট্র্যাকযুক্ত যান স্নোক্যাট পাঠানো হয়েছে। তবে আবহাওয়ার পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুইজারল্যান্ডের ভালাইস কাউন্টিতে অতিরিক্ত তুষার ধসের ঝুঁকিতে পুরো এলাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার জনপ্রিয় স্কি রিসর্ট এলাকায় জার্মাটে এই তুষার ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। সামাজিক মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় পাহাড়ি ঢাল থেকে হঠাৎ করে বিপুল পরিমাণ তুষার নিচের দিকে ধেয়ে আসছে। এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার এলাকায় তুষার ধসের ঝুঁকি সর্বোচ্চ মাত্রা লেভেল 5 ছাড়িয়ে যায়, যা বুধবার 4 মাত্রায় নেমে আসে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় চলছে তীব্র অর্থনৈতিক সংকট। খাবার কেনার মতো মৌলিক প্রয়োজন মেটাতেও অনেকেই ঋণ নিচ্ছেন এবং ব্যক্তিগত সম্পদ বিক্রি করছেন। পর্যবেক্ষকদের আশঙ্কা, অর্থনৈতিক অবস্থা দ্রুত উন্নত না হলে সাধারণ মানুষের উপর ঋণের বোঝা আরও বাড়তে পারে। আরও জানাচ্ছেন চৈতি সাহা। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। অর্থনৈতিক অস্থিরতার দীর্ঘ ইতিহাস যার, সেই দেশেই আবারও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি। জানুয়ারিতে মাসিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 2.9%, যা ডিসেম্বরের চেয়ে সামান্য বেশি এবং বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। সরকারি পরিসংখ্যান সংস্থা INDEC জানিয়েছে বছরে মোট মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 32.4%। কিন্তু এই সংখ্যার পেছনে রয়েছে সাধারণ মানুষের নিত্যদিনের লড়াই। রাজধানীর উপকণ্ঠ সান ফার্নান্দোর ছোট্ট এক মুদি দোকানে দাঁড়িয়ে মির্তা আন্দ্রাসমেক বলছিলেন কিভাবে খাদ্যপণ্যের মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে হিমশিম খেতে হচ্ছে। আগে যদি কেউ 3 বা 4 কেজি আলু নিতেন, এখন তারা 2 কেজি নেন। বিক্রি এবং ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতি কিছুটা ধীর হলেও মানুষের প্রকৃত আয় সেই হারে বাড়েনি। ফলে দৈনন্দিন খরচ মেটাতে অনেকেই ঋণের উপর নির্ভর করছেন। কেউ ব্যবহার করছেন ক্রেডিট কার্ড, কেউ নিচ্ছেন স্বল্পমেয়াদী ব্যক্তিগত ঋণ, আবার কেউ বিক্রি করছেন সঞ্চিত সম্পদ। বিদ্যুৎ বিল, গ্যাস, পরিবহন সবকিছুরই দাম বেড়েছে। সুপারমার্কেটে গেলে দেখি আগের চেয়ে অনেক বেশি টাকা লাগছে। একই জিনিস কিনতে এখন দ্বিগুণ খরচ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন আর্জেন্টিনার অর্থনীতি স্থিতিশীল করতে হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি কর্মসংস্থান ও আয় বৃদ্ধির দিকেও নজর দিতে হবে। তা না হলে ঋণের বোঝা আরও বাড়বে আর সাধারণ মানুষের জীবনযাত্রার মান নেমে যেতে পারে আরও নিচে। চৈতি সরওয়ার, 71। যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকারের বিষয় নয়, বরং এটি দেশটিতে প্রবেশের অনুমতিপত্র।
তাই অন্য দেশের কোনো ভিসাধারী ব্যক্তি যদি দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে তাহলে ওয়াশিংটন অবশ্যই ওই ব্যক্তির ভিসা বাতিল করবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হাঙ্গেরি সফরে গিয়ে রাজধানী বুদাপেস্টে দেশটির প্রেসিডেন্ট ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি পর্যটক, শিক্ষার্থী বা সাংবাদিক হিসেবে প্রবেশ করতেই পারে, তবে সেখানে যাওয়ার পর যদি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থবিরোধী কোনো কাজ ওই ব্যক্তি করে তাহলে তার ভিসা কেড়ে নেওয়া হবে। সম্প্রতি 70টিরও বেশি দেশের নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বজোট। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল।